আপু আমরা লাইভে আছি, আপনি শুরু করতে পারেন। আমাকে একটু লিঙ্কটা দিও। হ্যাঁ, ঠিক আছে আপু, আমি দিয়ে দিচ্ছি ইনবক্সে। ও আচ্ছা, পাইছি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের বেবি সেশনে সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে আপনাদের ট্রমা চ্যাপ্টারেরই আরো ট্রমা পার্টের আন্ডারে আরো 3টা চ্যাপ্টার নিয়ে আজকে পড়াশোনা করব। আজকের ক্লাসটা অনেক ছোট, কারণ হচ্ছে এই যে 3টা চ্যাপ্টার, এগুলি থেকে আসলে পড়াশোনা খুবই অল্প, মোটামুটি লেস ইম্পর্টেন্ট বলা যায়, কিন্তু বাদ দিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, এজন্য আমরা যেগুলি মিনিমাম, যেখান থেকে না পড়লেই না, এরকম কিছু ইনফরমেশন আজকে একটু দাগায় নিব পরীক্ষার জন্য। ওকে, সো চ্যাপ্টার 29 হচ্ছে টর্সো এন্ড পেলভিক ট্রমা। টর্সো মানে হচ্ছে আমাদের যে ট্রাঙ্কটা বডি, ঠিক না, যে আমাদের দুইটা এক্সট্রিমিটি যেখানে এসে যুক্ত হচ্ছে, মিটিং পয়েন্ট, আমাদের ট্রাঙ্ক, দ্যাট ইজ টর্সো। আর হচ্ছে পেলভিসের কিছু ট্রমা নিয়ে এখানে কথাবার্তা বলা আছে। তো শুরুতে যে জিনিসটা সেটা হচ্ছে যে এই টর্সো ট্রমার ক্ষেত্রে সার্জিক্যালি আমরা এটাকে কিছু জোনে ডিভাইড করি, যাদেরকে আমরা ডাকি জাংশনাল জোনস। তো পরীক্ষা এমসিকিউ তে দিতে পারে যে ফলোইং আর দ্য জাংশনাল জোনস। হ্যাঁ, তো এই 4টা জিনিস একটু পড়বেন, সহজ একদম। নেক এবং থোরাক্সের বিটিং পয়েন্ট। হ্যাঁ, জাংশনাল জোন হচ্ছে ইন বিটুইন নেক এন্ড থোরাক্স। থোরাক্স এন্ড আপার লিম্ব, thorax and abdomen, between the abdominopelvic structure and the groin। এই যে 4টা জায়গা, এগুলিকে আমরা জাংশনাল জোন হিসেবে ডাকি। ওকে, কেন আমরা এভাবে ভাগ করেছি? কারণ এই যে পেলভিক বা টর্সো ট্রমার ক্ষেত্রে সার্জিক্যাল অ্যাপ্রোচের জন্য আমরা এদেরকে জাংশনাল জোনে ভাগ করে নিয়েছি। সো আমাদের এমসিকিউ এর জন্য এটা আসতে পারে যে জাংশনাল জোন কি কি আছে, আমরা এই 4টা একটু দাগিয়ে পড়ে নিব। আচ্ছা, তারপরে হচ্ছে এই জায়গাটা একটু দেখেন, সহজ একটা জায়গা, যে নর্মালি ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি ট্রমার একটা পেশেন্ট, ধরেন আপনার একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসলো আপনার কাছে। হ্যাঁ, তো মোটামুটি মনে রাখবেন যে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট যদি মারা যায়, তার মারা যাওয়ার ক্ষেত্রে মোর দেন 50% রিজনটাই থাকে তার চেস্ট ইনজুরি। হ্যাঁ, মোস্ট কমনলি এরকম পলিট্রমার পেশেন্টের কিন্তু চেস্ট ইনজুরিটা খুব কমনলি পাওয়া যায়, মোর দেন 50% বলছে। পার্সেন্টেজ গুলি খেয়াল রাখতে হবে, এমসিকিউ তে এই পার্সেন্টেজ গুলি চেঞ্জ করে দিয়ে দেয়। ওকে, মোর দেন 80% ক্যান বি ম্যানেজড নন অপারেটিভলি। ওকে, আচ্ছা, এখন এ ধরনের চেস্ট ইনজুরির ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস কি? আপনাকে বলতে পারে একটা ট্রমা পেশেন্টের চেস্ট ইনজুরির ক্ষেত্রে আপনার ইনভেস্টিগেশন অফ চয়েস কোনটা, এসবি তে বলতে পারে। মনে রাখবেন, অলওয়েজ চেস্টের ব্যাপার স্যাপারের ক্ষেত্রে আমরা প্রথমেই চুজ করি এক্স রে। ওকে, আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আছে ফিঙ্গার থোরাকোস্টমি। এটা একটা প্রসিডিউর করা হয়, এটার মাধ্যমে হচ্ছে, মানে এটা হইলো আপনার এই যে এখানে মধ্যে ডিটেলস লেখা আছে যে 5 সেন্টিমিটারের একটা স্কিন ইনসিশন দেওয়া হয় 5th রিব বরাবর, এন্টেরিয়র টু দ্য মিড এক্সিলারি লাইন। হ্যাঁ, এটা থেরাপিউটিক প্লাস ডায়াগনস্টিক, দুটো কাজই করে। সো এটা করা যায়। আরেকটা হচ্ছে প্যাট স্ক্যান, যদি র্যাপিড ডায়াগনোসিস করতে চাই আমি যে তার চেস্টে কি টাইপের ট্রমা হয়েছে, ব্লিডিং হচ্ছে কিনা, এই টাইপের হচ্ছে আমি র্যাপিড ডায়াগনোসিস করতে চাই, তাহলে প্যান সিটি স্ক্যান। এই 3টা জিনিস অবশ্যই করবেন, এসপিও তে দিয়ে দিতে পারে যে একটা চেস্ট ইনজুরি, ট্রমা পেশেন্টের চেস্ট ইনজুরি, আমি র্যাপিডলি জানতে চাই কি হয়েছে ভেতরে, প্যাট সিটি স্ক্যান করবো। ওকে, আচ্ছা, আর না হলে আমার ইনভেস্টিগেশন অফ চয়েস কোনটা, চেস্ট এক্সরে। আর কি করা যায় ডায়াগনস্টিক প্লাস থেরাপিউটিক পারপাসে, আর কি করা যায়, ফিঙ্গার থোরাকোস্টমি। ওকে, এই 3টা জিনিস অবশ্যই পড়বেন। এগুলি হচ্ছে এই যে লাল কালি দেওয়া যেগুলি রেড মার্ক করা, দিজ আর দা এসবিএস। পরীক্ষা একটা এসবি আসছিল একবার আপনাদেরই, যে পালমোনারি মাস। হ্যাঁ, পালমোনারি মাস, একটা পেশেন্টের যদি পালমোনারি মাস থাকে, তাহলে ওনার ক্ষেত্রে আমার ইনভেস্টিগেশন অফ চয়েস হবে কোনটা? আপনারা যারা আছেন
কেউ কি বলতে পারবেন যে পালমোনারি ম্যাস যদি থাকে তাহলে ইনভেস্টিগেশন অফ চয়েস হয় কোনটা? এটা পরীক্ষায় একবার আসছে। এনিওয়ান? আচ্ছা, এটা মনে রাখবেন কি যে পালমোনারি ম্যাস যদি বলে দেয় যে একটা পেশেন্টের পালমোনারি ম্যাস হলে, আমি সাসপেক্টেড পালমোনারি ম্যাসের ক্ষেত্রে আমি কোন ইনভেস্টিগেশনটা চুজ করব, অলওয়েজ মনে রাখবেন সিটি স্ক্যান। ওকে, সিটি স্ক্যান। আর যদি বলে যে অনকোলজিক্যাল কোনো একটা লিশন যদি আমি মানে ডিটেক্ট করতে চাই, অনকোলজিক্যাল ক্যান্সারাস কোনো কিছু, হ্যাঁ, টিউমার অথবা ক্যান্সার, এগুলির ক্ষেত্রে মনে রাখবেন সব সময় ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে এমআরআই। ওকে, ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে এমআরআই। এগুলি লিখে রাখিয়েন, হ্যাঁ। আচ্ছা, শেষ। তারপরে চলে আসি ইনফিনিটি স্টার। এই তিনটা চ্যাপ্টারের মধ্যে যদি কোনো কিছু পড়ে যেতে না চান, শুধু এই একটা বক্স পড়ে গেলেই মোর দ্যান এনাফ। কারণ প্রশ্ন এখান থেকে রেসিডেন্সির জন্য ইম্পর্টেন্ট, এফসিপিএস এর জন্য ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট, ডেডলি ডজন থ্রেটস টু লাইফ ফ্রম চেস্ট ইনজুরি। দেখেন পরীক্ষায় খেয়াল করতে হবে জিনিসটা যে কি চাচ্ছে আমার কাছে। আমার কাছে যদি জানতে চায় ফলোইং আর দ্য ডেডলি ডজন অফ চেস্ট ইনজুরি, ডেডলি ডজন, তাহলে এখানে বক্সে যা যা আছে সব আসবে। কিন্তু আমার কাছে যদি আলাদা আলাদা করে জানতে চায় যে কোনটা ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং, কোনটা পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং, তখন আমার আলাদা হবে। ওকে, সো পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিংটা পরীক্ষায় বেশি আসে। ওকে, সো এগুলি অবশ্যই পড়তে হবে। পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং হচ্ছে অ্যাওর্টা, অ্যাওর্টাতে ইনজুরি হলে, ট্রাকিও ব্রোঙ্কিয়াল ইনজুরি হলে, হার্টের মধ্যে কন্টুশন হলে, ইসোফেগাস রাপচার হলে, ডায়াফ্রাম রাপচার হলে, লাংসে কন্টুশন হলে, এগুলি পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং। সো কখনো এটার ভেতরে যদি টেনশন নিউমোথোরাক্স ঢুকায় দেয়, এটা কখনোই পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং হবে না। এটা ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং, নট পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং। সো খেয়াল করতে হবে যে পরীক্ষায় আমার কাছে কোয়েশ্চেনে কি চাচ্ছে। এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা মানে মোটামুটি মোর দ্যান 90%। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে ইনফিনিটি স্টার দিয়ে দাগাতে হবে। আচ্ছা, এখন আমরা চলে আসি পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট। পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট যে জিনিসটা, এটা হচ্ছে আপনি এতেও পাবেন, চ্যাপ্টার 2 তেও আছে। তো পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট হলো কি যে হার্টকে বাইরের দিক থেকে কম্প্রেস করতে থাকে। কে কম্প্রেস করে? নর্মালি আমাদের যে পেরিকার্ডিয়াম, হার্টের যে কাভারিং, এটা দুইটা লেয়ারের মধ্যে একটা স্পেস থাকে। তো এখানের মধ্যে কিছু ফ্লুইড ফিজিওলজিক্যালি থাকে প্রেজেন্ট। কিসের জন্য? যে পেরিকার্ডিয়ামের দুটো লেয়ার আছে, এদের মধ্যে যাতে ফ্রিকশন না হয়। তো কোনো কারণে যখন এই ফ্লুইডের পরিমাণ ফিজিওলজিক্যাল রেঞ্জের বাইরে চলে যাবে, তখনই কিন্তু এটা হার্টের জন্য বাইরের দিক থেকে একটা প্রেসার ক্রিয়েট করে, সে বাইরে থেকে হার্টটাকে কম্প্রেস করতে থাকে। তখন অবস্ট্রাকশন ক্রিয়েট হয়, পেশেন্ট শকে চলে যায়। এই শকটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ শক। ওকে, সো এই কন্ডিশনটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট। ওকে, কার্ডিয়াক ট্যাম্পোনেট। এটার ক্ষেত্রে ডায়াগনস্টিক কোনটা? ফার্স্ট, ফার্স্ট, হ্যাঁ, আলট্রাসোনোগ্রাফি যেটা ফার্স্ট আলট্রাসাউন্ড করা হয় সেটা। এবং নর্মালি ট্রিটমেন্ট এটা ইমার্জেন্সি, সার্জিক্যাল ইমার্জেন্সি, পেরিকার্ডিও সেন্টেসিস করতে হবে। ওকে, ওইটাই। তো এটা একটু মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেটের মধ্যে মাফেলড হার্ট সাউন্ড পাওয়া যাবে, জেভিপি বেশি থাকে। এবং আরেকটা জিনিস হচ্ছে পালসাস প্যারাডক্সাস পাওয়া যায়, এটা লিখে রাখতে পারেন, হ্যাঁ, এগুলি পরীক্ষায় আসে। যে পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেটের কয়েকটা ফিচার, লাইক জেভিপি রেইজড থাকে, তারপরে হচ্ছে মাফেলড হার্ট সাউন্ড থাকে, তারপরে হচ্ছে পেশেন্টের পালসাস প্যারাডক্সাস থাকে। হ্যাঁ, এটা এসবিএ তে আসতে পারে যে পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেটে নিচের কোন অ্যাবনর্মালিটিটা পাওয়া যায়, তখন হচ্ছে পালসাস প্যারাডক্সাসটা সিঙ্গেল বেস্টের জন্য দাগাবেন, কারণ এটা মোস্ট স্পেসিফিক ফর পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে আসি, এখান থেকে আর কিছু লাগবে না। এখানে একটা কথা বলা আছে যে ম্যাসিভ হেমোথোরাক্স, মানে কোনো কারণে চেস্ট ট্রমা হয়ে ব্লাড জমে গেল লাংসে, তখন হচ্ছে ইনিশিয়াল ড্রেনেজ মোর দেন 1500 ml of blood or ongoing hemorrhage of more than 200 ml per hour over 3 to 4 hours. ইনিশিয়ালি 1500 ml এর মতো ড্রেনেজ ব্লাড বের হয়ে গেছে, অথবা পার আওয়ারে 200 ml, 3 থেকে 4 ঘন্টা হয়ে যাচ্ছে, পার আওয়ারে মোর দেন 200 ml ব্লাড লস হয়েছে, তখন এগুলি কেস হচ্ছে আর্জেন্ট থোরাকোটমি করার ইন্ডিকেশন। এটা এমসিকিউ স্টেমে এমনিতেই তুলে দিতে পারে, সো এই লাইনটা দাগায় রাখতে পারেন। ওকে, আচ্ছা,
ফ্লায়াল চেস্ট ইজি। ফ্লায়াল চেস্ট হচ্ছে কি হয়, মাল্টিপল রিব ফ্র্যাকচার, অনেকগুলি রিব একসাথে ভেঙে যায়, তখন দেখা যায় যে রেসপিরেটরি মুভমেন্ট পুরো অল্টার হয়ে যায়, ইন্সপিরেশন এক্সপিরেশন প্যারাডক্সিক্যালি উল্টা হয়ে যাবে পেশেন্টের। হ্যাঁ, আমাদের নর্মালি কি হয়, ইন্সপিরেশনে আমাদের চেস্টটা এক্সপান্ড হয়, এক্সপিরেশনে চুপসায় যায়, তাই তো? এটা উল্টাটা হয়ে যাবে, ইন্সপিরেশনে ডিপ্রেসড হয়ে যাবে, এক্সপিরেশনে আপনার হচ্ছে ইনফ্লেটেড হবে। সো প্যারাডক্সিক্যালি একটা মোশনে পেশেন্ট শ্বাস নিতে থাকে, দেখেই বোঝা যায় যে এটা ফ্লায়াল চেস্ট। তো এটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, পাশাপাশি অবশ্যই সার্জিক্যালি এটা ঠিক করতে হবে। ইন দ্য মিন টাইম পেশেন্টকে অ্যানালজেসিক দিয়ে রাখতে হবে, আর হচ্ছে অক্সিজেন সাপোর্টে রাখতে হবে, সহজ কিছু জিনিসপত্র। এটা হচ্ছে এমসিকিউ স্টেমে আসতে পারে। ওকে, আচ্ছা, আর কিছু এখান থেকে দরকার নেই। আচ্ছা, এই জিনিসটার মধ্যে জাস্ট বলছে যে চেস্ট কেভিটিতে কোন ধরনের ইনসিশন বা কোন ধরনের অ্যাপ্রোচে আমরা কোন কোন স্ট্রাকচারের মধ্যে সার্জারি করতে পারবো, বা কোন কোন স্ট্রাকচার বরাবর পৌঁছাতে পারবো। এখান থেকে যদি পড়তে চান, নাইস টু নো, মিডিয়ান স্টার্নোটমিটা পড়বেন। আপনি যদি মিডিয়ান স্টার্নোটমি করেন, স্টার্নামের মাঝ বরাবর কেটে যদি আপনি আগাতে চান, আপনি কি কি স্ট্রাকচার সামনে পাবেন? আপনি হার্টের এন্টেরিয়র অ্যাসপেক্ট পাবেন, আপনি এন্টেরিয়র মিডিয়াস্টিনাম পাবেন, অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ দ্য অ্যাওর্টা এগুলি পাবেন, পালমোনারি আর্টারি, ট্রাকিয়ার ক্যারিনা এগুলি পাবেন। ওকে, আচ্ছা, এটা নাইস টু নো। ওকে, আচ্ছা, কি ফার্স্ট, এটা হচ্ছে ফোকাসড অ্যাবডোমিনাল সোনোগ্রাফি ফর ট্রমা। ফার্স্ট, হ্যাঁ, ফোকাসড অ্যাবডোমিনাল সোনোগ্রাফি ফর ট্রমা। এটা আলট্রাসোনোগ্রাফি, শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে এটা বেড সাইডে করা যায়, কিন্তু এটার সেন্সিটিভিটি অনেক কম। হ্যাঁ, এবং অনেক সময় দেখা যায় রিপিটেশনেরও প্রয়োজন থাকে, তো মোটামুটি ভালো রিডিং দেয় না, কিন্তু মন্দের ভালো। বেড সাইডে করা যায় একটা পলিট্রমার পেশেন্ট যাকে আলট্রা পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, এই পেশেন্টের ক্ষেত্রে বেড সাইডে আপনি সহজেই এনে এই আলট্রাটা করে দেখতে পারেন তার কোন কোন জায়গায় ইনজুরি হয়েছে। বিশেষ করে আপনার অ্যাবডোমেন বা পেরিকার্ডিয়ামে ফ্রি ফ্লুইড থাকলে, 100 ml এর কম ফ্লুইড থাকলেও সে ধরে ফেলতে পারে। পাশাপাশি পেনিট্রেটিং ট্রমা, হ্যাঁ, এগুলির জন্য বা রেট্রোপেরিটোনিয়াম এসবের ক্ষেত্রে করতে পারেন। তবে আনস্টেবল জিনিসপত্র, সেন্সিটিভিটি কম, সো এটা এতটা রিলায়েবল না। আচ্ছা, আচ্ছা, তো একটা স্টেবল পেশেন্টের, তার যদি কোনো ধরনের ইন্ট্রা অ্যাবডোমিনাল কোনো প্রবলেম থাকে, ফ্লুইড জমেছে, ব্লাড জমেছে, লিম্ফ জমেছে, এনিথিং, হ্যাঁ, লিকেজ হয়ে গেছে, পেটের ভেতরে যা কিছুই হোক না কেন, ইন্ট্রা অ্যাবডোমিনাল কোনো ট্রমা আপনি সাসপেক্ট করতেছেন, গোল্ড স্ট্যান্ডার্ড এক্ষেত্রে কিন্তু সিটি স্ক্যান। এটা এসবিএ তে আসতে পারে, গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে এক্ষেত্রে সিটি স্ক্যান। ওকে, শুধু এই লাইনটা পড়লেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, তো এখানের মধ্যে দেখেন লিভার ইনজুরির ক্ষেত্রে আমরা সাধারণত কি করতে পারি, আমরা হচ্ছে ম্যানেজমেন্ট, একটা ম্যানিউভার করা হয় যেটার মাধ্যমে লিভার ইনজুরি হলে, ধরেন কোনো কারণে আপনার খুব বেশি ব্লিডিং হচ্ছে, লিভার হ্যাপাটিক কোনো সার্জারি করছেন, খুব বেশি ব্লিডিং হচ্ছে, অপারেটিভ ফিল্ডে আপনি দেখতে পারতেছেন না, ব্লিডিং এর যন্ত্রণায় অতিষ্ঠ, তখন কি করে ফেলা হয় যে লিভারের মধ্যে পোর্টা হ্যাপাটিসের মধ্যে 3টা স্ট্রাকচার থাকে আমরা জানি, পোর্টাল ভেইন, হ্যাপাটিক আর্টারি এন্ড বাইল ডাক্ট, এগুলিকে কি করা হয়, ক্লিপিং করে ফেলা হয়। হয় সার্জিক্যাল ক্লিপের মাধ্যমে আপনি এগুলিকে হেমোস্টেট করে দিবেন, অথবা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে হচ্ছে এটাকে সুন্দর করে এরকম ক্লিপিং করে ধরে রাখা হয়, যাতে করে ফার্দার আর ব্লিডিং না হয় কিংবা ইনজুরিটা প্রিভেন্ট করা যায়। এটাকে আমরা ডাকি প্রিঙ্গলস ম্যানিউভার। সো এই যে এখানে এই কথাগুলোই বলা আছে, তাছাড়া আমরা প্রেসার দিতে পারি, প্লাগিং করতে পারি, প্যাক দিতে পারি, এগুলি। হ্যাঁ, আচ্ছা, এই যে এই জিনিসটা হচ্ছে প্রিঙ্গল ভ্যালু, ঠিক আছে, প্রিঙ্গল ভ্যালু, এটা পরীক্ষায় আসে, এফসিপিএস পরীক্ষায় প্রায়ই আসে, প্রিঙ্গলস ম্যানিউভারে কি কি স্ট্রাকচার ক্ল্যাম্প করা হয়। ওকে, ওই পোর্টা হ্যাপাটিসের এই তিনটা মনে রাখলেই সহজ। পেলভিসের ইনজুরিটা একবার পড়ে নিয়েন, রিডিং দিয়ে নিয়েন, যে 3 ধরনের পেলভিস ফ্র্যাকচার হতে পারে, ছবি দেখে দেখে। এটা হচ্ছে টাইপ এ, এটা মোস্ট কমন ফ্র্যাকচার, পেছনের দিক থেকে, এই যে দেখেন পেছনের দিক থেকে এখানে ডিসলোকেট হয়ে যেতে পারে, ফ্র্যাকচার হয়ে যেতে পারে। টাইপ বি যেটা, টাইপ বি এর ক্ষেত্রে দেখেন এই যে এটাও পেছনের দিকেই ডিসলোকেশন হয়, কিন্তু এখানের মধ্যে এই যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এই পয়েন্টগুলি ট্রিগার পয়েন্ট। আর টাইপ সি একদমই নাই,
দুই টুকরা হয়ে গেছে, এরকম টাইপের ফ্র্যাকচার। হ্যাঁ, তো এখানের মধ্যে কয়েকটা জিনিস বলা আছে। টাইপ এ মোস্ট কমন, এটা নর্মালি স্টেবল একটা ফ্র্যাকচার ল্যাটারাল কম্প্রেশনের জন্য, ল্যাটারাল সাইড থেকে হচ্ছে কম্প্রেশনের কারণে ফ্র্যাকচার হয়ে যেতে পারে অনেক সময়। টাইপ বি এটা এতটা স্টেবল বলতে পারেন না, এটাতে পার্শিয়াল ফ্র্যাকচার হয়। আর টাইপ সি তে কমপ্লিটলি এটা আনস্টেবল, কারণ দুটুকরো হয়ে যায়, একদম কি বলবো, একদম ডিসলোকেটেড। ছবি দেখলে স্টেমগুলি খুব ইজিলি পাবেন, এই জন্য এই তিনটা ছবি দেখে ফেলবেন, তাহলেই হবে। নাইস টু নো, এখন পর্যন্ত এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই, তবে যদি আসে, কখনো দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা যাতে পারি, জাস্ট অল্প একটু নলেজ আমরা নিয়ে রাখ। আচ্ছা, একটা মেল পেশেন্টের ক্ষেত্রে প্রোস্টেট পালপেবল, হাই রাইডিং প্রোস্টেট কিছুটা উপরে উঠে আছে, মানে বোঝা যাচ্ছে কমপ্লিট ইউরেথ্রাল এভালশন, ইউরেথ্রাটা কমপ্লিটলি রাপচার্ড। ওকে, আচ্ছা, ইউরেথ্রাল রাপচারের ক্ষেত্রে দুইটা জিনিস কখনোই ভুল করা যাবে না, পরীক্ষা ইনভ্যারিয়েবলি কোয়েশ্চেন আসে, ইউরেথ্রা চ্যাপ্টারে আমরা আবার বলবো। আপনাকে যদি বলে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট পেলভিক ফ্র্যাকচার নিয়ে আসছে আপনার কাছে, হেমাচুরিয়া হচ্ছে, ইউরিনারি রিটেনশন, পেরি ইউরেথ্রাল মানে ইউরেথ্রাল যে রিজিয়নটা, এটা পুরাটাই হেমাটোমা ফরমেশন হয়ে গেছে, এখানে ইউরেথ্রার কোন পোর্শনটা ইনজোর্ড, যদি স্টেমের মধ্যে দেখেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, পেলভিক ফ্র্যাকচার, এই দুইটা শব্দ চোখ বন্ধ করে এটা মেমব্রেনাস ইউরেথ্রা রাপচার, ঠিক আছে, মেমব্রেনাস ইউরেথ্রা রাপচার। আচ্ছা, যদি আপনার কাছে বলে যে একটা পেশেন্ট হাঁটতে হাঁটতে গিয়ে ম্যানহোলে পড়ে গেছে, অথবা সাইকেলের স্ট্র্যাডল ইনজুরি, সিটের মাধ্যমে যে পেরিনিয়াল রিজিয়নে আঘাত পেয়েছে, অথবা জিম করতে গিয়ে জিমন্যাস্টিক কোনো ইনজুরি হয়েছে, মানে এখানে কোন ইউরেথ্রাল ড্যামেজ, বালবার ইউরেথ্রা ড্যামেজ। ওকে, এই দুইটা প্রশ্ন ইনভ্যারিয়েবলি আসে, এগুলি পারতে হবে। আচ্ছা, এখানে কি ক্যাথেটারাইজেশন করব? নো, ইউরেথ্রা রাপচারে ক্যাথেটারাইজেশন কন্ট্রাইন্ডিকেটেড। কি করব? সুপ্রাপিউবিক সিস্টোস্টোমি করে রিটেনশনটাকে ঠিক করে দিব, পরে আমরা ইউরেথ্রোপ্লাস্টি করে থাকি। আরেকটা প্রশ্ন আসে, আপনি ক্যাথেটার দিতে যাচ্ছেন একটা পেশেন্টকে, ক্যাথেটারাইজেশন করার সময় সর্বপ্রথম রেজিস্ট্যান্স আপনি ইউরেথ্রার কোন জায়গাটাতে ফিল করবেন, এগুলি লিখে রাখেন, যা যা বলতেছি, একটা প্রশ্ন পাবেনই পাবেন। হ্যাঁ, যে ক্যাথেটারাইজেশন করার সময় প্রথম রেজিস্ট্যান্স, প্রথম বাধাটা ইউরেথ্রার কোন পোর্শনটাতে পাওয়া যায়, যেটা সবচেয়ে ছোট অংশ, মেমব্রেনাস ইউরেথ্রা, সেখানে। আচ্ছা, কোনো কিছু যদি আরেকবার রিপিট করার প্রয়োজন হয় বলবেন কমেন্টে, আমি আরেকবার বলে দিব। ড্যামেজ কন্ট্রোল সার্জারি, দেখেন ট্রমা চ্যাপ্টার পার্টটা যখনই শুরু করেছি এই একটা শব্দ বারবার আসতেছে, তাই না? দ্যাট ইজ ড্যামেজ কন্ট্রোল সার্জারি। আচ্ছা, চার্জে বসে, ড্যামেজ কন্ট্রোল সার্জারি, সো এটা অনেক ইম্পর্টেন্ট, এটা থেকে এমসিকিউ আসতে পারে। একটা মিনিট, চার্জ দিয়ে হ্যাঁ কাজ করতে হবে। আচ্ছা, তো আপনার হচ্ছে যে এই ড্যামেজ কন্ট্রোল সার্জারির ক্ষেত্রে কি কি স্টেজ আছে এটা একটু পড়বেন। পেশেন্ট সিলেক্ট করব, হ্যামোরেজ কন্ট্রোল করব, রিসাসিটেট করব, দেন ডেফিনিটিভ সার্জারি করে অ্যাবডোমেন ক্লোজ করব। ওকে, স্টেজগুলি আমরা পড়বো। স্টেজের চাইতেও বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য ড্যামেজ কন্ট্রোল সার্জারি ইন্ডিকেশন, এটা এমসিকিউ এর জন্য পড়বেন, এগুলি নতুন কিছু জায়গা, এগুলি থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, প্রশ্ন আসে, তখন এগুলি যদি একটু আনটাচড থেকে যায় পরীক্ষার হলে প্রশ্নটা অনেক কঠিন মনে হবে। এজন্য আমরা যদি এগুলি একটু পড়ে যাই, রিডিং দিয়ে গেল, অ্যাটলিস্ট কয়েকটা অপশন দেখলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে না আমি এগুলি পড়েছিলাম। যেমন ড্যামেজ কন্ট্রোল সার্জারি আমরা কাদের ক্ষেত্রে করব? হ্যাঁ, অ্যানাটমি হচ্ছে যে আমি কোনোভাবেই পেশেন্টের ব্লাড কন্ট্রোল করতে পারতেছি না, হ্যাঁ, তখন আমি তার ড্যামেজ কন্ট্রোল, মানে পরবর্তী ড্যামেজটা কন্ট্রোল করার জন্য ওই ভাস্কুলার হেমোস্টেসিস আমি তাকে করে দিব। কমপ্লেক্স অ্যাবডোমিনাল ইনজুরি, কম্বাইন্ড ভাস্কুলার সলিড এন্ড হলো অর্গান ইনজুরি, মানে স্বাভাবিক কমপ্লিকেটেড কেসগুলিতে সাধারণত আমরা ড্যামেজ কন্ট্রোল সার্জারি করি। ফিজিওলজিক্যাল প্যারামিটার গুলি ইনফিনিটি স্টার, অবশ্যই কষ্ট করে একটু মুখস্থ করতে হবে। এর মধ্যে সিরাম ল্যাকটেট হচ্ছে এসবি এর জন্য খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন এই জায়গাটা থেকে যদি এসবি আসে, একটা পয়েন্ট জানতে চাইবে আপনার কাছে, সিরাম ল্যাকটেটটা কেমন থাকে, কেমন থাকলে ড্যামেজ কন্ট্রোল সার্জারিতে আপনি যাবেন। ওকে, মোর দ্যান 5 মিলিমোল পার লিটার থাকলে আমি ড্যামেজ কন্ট্রোল সার্জারিতে যাব। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে
আপনার এখানের মধ্যে যে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বেড়ে গেলে কি কি হতে পারে একবার রিডিং দিবেন। কিডনিতে স্বাভাবিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে যাবে, জিএফআর কমাই দিবে সে। হার্টের মধ্যে ভ্যানাস রিটার্ন কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে, হার্টের পাম্পিং বন্ধ, তার পেশেন্ট শকে চলে যাবে, স্বাভাবিক বডি ব্লাড পাবে না, শকে চলে যাবে। রেসপিরেটরি সিস্টেমে ভেন্টিলেশন প্রেসার বাড়াই দিবে। ভিসেরাল পারফিউশন, ভিসেরাগুলি আমাদের অর্গানগুলি ব্লাড কম পাবে, ওকে। ওইদিকে আমাদের মাথার প্রেসার বেড়ে যাবে। জাস্ট এই কয়েকটা লাইন পড়লেই হবে, ট্রু ফলসে যদি দেয় আমরা যাতে পারি। আচ্ছা আচ্ছা, তারপরের চ্যাপ্টারটাতে কি বলেছে, নেক এন্ড স্পাইন। আচ্ছা, আপনারা একটা জিনিস একটু লিখে রাখবেন, সেটা হচ্ছে যে নর্মালি দেখেন দুইটা ভার্টিব্রার মাঝখানে একটা ডিস্ক থাকে না, এই যে এই ডিস্কটার কথা বলতেছি, হ্যাঁ, এগুলি আপনার লং টার্ম কাজে দিবে। যে এই ভার্টিব্রার মধ্যে যে ডিস্কটা থাকে নর্মালি আমরা জানি কি আর্টিকুলার ডিস্ক, এগুলি আর্টিকুলার ডিস্ক না, দুটো ভার্টিব্রার মাঝখানে, এগুলি হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। তো এরকম ডিস্কের কিন্তু দুইটা পার্ট থাকে, সেন্টারের মধ্যে থাকে নিউক্লিয়াস পালকোসাস, আর পেরিফেরিতে থাকে হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস, ওকে। এভাবে যদি আপনি না দিয়ে মনে রাখেন সহজে মনে থাকবে। সেন্টার পার্টের নাম হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস, আর হচ্ছে পেরিফেরির পার্ট হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস। মনে রাখবেন, আমরা কমনলি জানি না যে আমাদের হচ্ছে লাম্বোস্যাক্রাল রিজিয়নে এরকম ডিস্ক প্রোলাপস হয়ে যায়, পিএলআইডি পড়ছি আমরা, যে ডিস্কটা বাইরে বের হয়ে আসে, স্লিপ হয়ে হয়ে কি করে বাইরে বের হয়ে এসে সে নার্ভকে চাপা দিয়ে দেয়, ঠিক না, নার্ভ রুট কম্প্রেস করে ফেলে। তখনই কিন্তু যেই জায়গাটা থেকে কম্প্রেস করলো এর নিচের থেকে শুরু হয় পেইন, রেডিকুলোপ্যাথিক পেইন, পেশেন্টের টিংলিং সেন্সেশন, সিভিয়ার একটা জ্বালা পোড়া স্টার্ট হয়ে যায়, ঠিক না। তো নর্মালি এটা মনে রাখবেন যে এই আর্টিকুলার ডিস্কের কোন পার্টটা আপনার নার্ভ রুটটাকে কম্প্রেস করে, নিউক্লিয়াস পালপোসাস, সেন্ট্রাল পার্টটা, এটা লিখে রাখবেন, নিউক্লিয়াস পালপোসাস, ওকে। সো দেখেন কতগুলা কথা বললাম। আচ্ছা, কতগুলা কথা বললাম যে এটা কি ধরনের ডিস্কটা, মানে এই আর্টিকুলার ডিস্কটা কি ধরনের কার্টিলেজ এটা বললাম, এটা এসবি এর জন্য খুব গুরুত্বপূর্ণ, পেপার ওয়ানের। 2 নাম্বার বললাম কয়টা পার্ট আছে, সেন্টারে কোনটা, পেরিফেরিতে কোনটা, এটা এমসিকিউ স্টেমে আসতে পারে। তারপরে বললাম কোন পার্টটা নার্ভ রুট কম্প্রেশন করতে পারে, ওকে। এটা আপনাকে একটা সিনারিও দিয়ে পেপার ওয়ানে ক্লিনিক্যাল অ্যানাটমিতে একটা এসবি দিয়ে দিতে পারে, ওকে। সো এটা লিখে রাখবেন। আচ্ছা, এখানের মধ্যে এই যে এখানের মধ্যে লেস ইম্পর্টেন্ট জিনিসপত্রই, কিন্তু এটা একটু দাগায় রাখতে পারেন যে স্পাইনাল কর্ড ইনজুরির ক্ষেত্রে কিছু গ্রেডিং আছে, হ্যাঁ। কমপ্লিট স্পাইনাল কর্ড ইনজুরি, সেন্সেশন থাকবে, থাকবে না, মোটর মানে সেন্সেশন থাকলেও মোটর কাজকর্ম থাকবে না, নর্মাল ফাংশন থাকবে, এরকম। তো এটা হচ্ছে স্পাইনাল ইনজুরি অ্যাসোসিয়েশন, মানে আমেরিকান স্পাইনাল ইনজুরি অ্যাসোসিয়েশন স্কেল আর কি, এশিয়া স্কেল যেটাকে বলা হয়, অথবা ফ্র্যাঙ্কেল ক্লাসিফিকেশন যেটাই বলে। তো এটা হচ্ছে স্পাইনাল কর্ড ইনজুরির 5টা গ্রেডিং, এগুলি একবার রিডিং দিব, ওকে, ফর এমসিকিউ। আচ্ছা, শকের আইডেন্টিফিকেশন, এখানের মধ্যে মোটামুটি আপনার স্পাইনাল ট্রমা হলে কি কি টাইপের শক হতে পারে এটার কথা বলেছে। যেমন স্পাইনাল ইনজুরি হলে স্বাভাবিক ব্লিডিং হবে, পেশেন্ট হাইপোভলিউমিক শকে যেতে পারে, খুব বেশি পেইন হয় পেশেন্টের, ব্যথার জন্য আমরা জানি পেশেন্ট নিউরোজেনিক শকে যেতে পারে। আরেকটা জিনিস হচ্ছে স্পাইনাল শক টেম্পোরারিলি কোনো রিফ্লেক্স পাবেন না পেশেন্ট, হ্যাঁ, পেশেন্টটা হচ্ছে তখন স্পাইনাল শকে চলে যায়। তো মোটামুটি এই শকটা 6 সপ্তাহ অথবা এর চাইতে বেশি সময় জুড়ে থাকতে পারে, এই কথাটা বলছে। সো সবসময় যদি এমসিকিউতে জানতে চায় আপনার কাছে যে একটা স্পাইনাল ট্রমার পেশেন্টের কি কি শক হতে পারে, হাইপোভলিউমিক শক হতে পারে, স্পাইনাল শক হতে পারে, নিউরোজেনিক শক হতে পারে। এবং এই নিউরোজেনিক শক বলেন আর স্পাইনাল শক বলেন, এই দুটোরই কিন্তু একটাই ক্লাসিফিকেশনের আন্ডারে পড়ে, দ্যাট ইজ ডিস্ট্রিবিউটিভ শক। সো এই দুইটার বদলে যদি আপনার কাছে ডিস্ট্রিবিউটিভ শক দেয়, এটাও ট্রু হয়। আর হচ্ছে ইনকমপ্লিট স্পাইনাল ইনজুরির টাইপ গুলি একবার পড়বেন, সেন্ট্রাল কর্ড, ব্রাঞ্চ সিকুয়ার্ড, তারপরে এন্টেরিয়র কর্ড, পোস্টেরিয়র কর্ড, কডা ইকুইনা সিনড্রোম, এটা।
কডা ইকুইনা জিনিসটা কি, যে স্পাইনাল কর্ড যেখানে শেষ হয় এটার পরে আপনার হচ্ছে কিছু নার্ভ রুটস থাকে, কডা ইকুইনা বলি। এগুলিতে কোনো কারণে যখন কম্প্রেস হয়ে যায় তখন পেশেন্টের কি হয়, পেশেন্ট আর ইউরিন বা ফিসেস এগুলি আর ধরে রাখতে পারে না, ফিকাল ইনকন্টিনেন্স হয়, ইউরিনারি ইনকন্টিনেন্স হয়, পেশেন্টের একদম লো ব্যাক পেইন থেকে স্টার্ট করে একদম নিচের দিকে রেডিকুলোপ্যাথিক পেইন হইতে থাকে পেশেন্টের। হ্যাঁ, এবং আরেকটা জিনিস হচ্ছে স্যাডল টাইপ অ্যানেস্থেসিয়া। আমরা যে জায়গাটাতে বসি পিরিনিয়াল রিজিয়ন, ধরেন আপনি ঘোড়ার পিঠে উঠে বসলেন অথবা সাইকেল চালানোর সিটে উঠে বসলেন, বসার যে এরিয়াটা আমাদের পেরিনিয়াল রিজিয়ন, ওই জায়গাটাতে অ্যানেস্থেসিয়া হয়ে যায়, সেন্সেশন নাই হয়ে যায়, এটাকে বলা হয় স্যাডল টাইপ অ্যানেস্থেসিয়া। পরীক্ষায় খুব বেশি প্রশ্নটা আসে কডা ইকুইনা সিনড্রোমের ফিচার্স গুলি মনে রাখবেন, ইউরিনারি ইনকন্টিনেন্স, ফিকাল ইনকন্টিনেন্স, লো ব্যাক পেইন, রেডিকুলোপ্যাথিক পেইন, সাথে স্যাডল অ্যানেস্থেসিয়া থাকে। আমি ক্লাসের মধ্যে যতগুলি এসবিএ বলি বা কথা বলি, এক্সট্রা কথা বলি, এগুলি লিখে রাখবেন, পরীক্ষার আগে এগুলি রিভিশন দিয়ে যায়, ইনশাল্লাহ কমন থাকবে প্রশ্ন। মোটামুটি এর বাইরে আর আসে না, এত কঠিন করে আসে না, এই জন্যই তো লাস্ট টাইম এত পাশের হাট, কারণ সহজ জিনিস দিয়েছে, যারা বেশি চর্চা করছে সহজ জিনিসগুলা এরাই হচ্ছে কি গেইনার। আচ্ছা, এই জায়গাটা একটু পড়বেন। হ্যাঁ, এই জায়গাটা একটু পড়বেন যে মেন্ডিবল ফ্র্যাকচার, একটা মেন্ডিবলের কোন কোন জায়গায় ফ্র্যাকচার হতে পারে, কোন কোন জায়গায় একটা মেন্ডিবলে ফ্র্যাকচার হতে পারে। যেমন দ্য নেক অফ দ্য কন্ডাইল ইজ দ্য মোস্ট কমন সাইট। দেখেন, নেক অফ দ্য কন্ডাইল এক নাম্বার, এই যে কন্ডাইলের নেক, এগুলি হচ্ছে গিয়ে মেন্ডিবলের দুইটা কন্ডাইল, এই কন্ডাইলের নেকটা হচ্ছে মোস্ট কমন সাইট, এটা আপনাকে এসবিএ তে জানতে চাইতে পারে। মোস্ট কমন সাইট অফ মেন্ডিবল ফ্র্যাকচার, আপনি বলবেন কন্ডাইলের নেক। আর কি হতে পারে, অ্যাঙ্গেল অফ দ্য মেন্ডিবল হতে পারে, তারপরে হতে পারে থার্ড পয়েন্ট অফ উইকনেস ইন দ্য রিজিয়ন অফ মেন্টাল ফোরামেন, মেন্টাল ফোরামেন যেখানে থাকে সেখানে। এই তিনটা জায়গা অবশ্যই পড়বেন, দাগায় নেন। এগুলির দরকার নাই, এত কঠিন জিনিসপত্রে যাবে না, এগুলি লেস ইম্পর্টেন্ট। বেইলি থেকে দেওয়ার মতো চ্যাপ্টারের অভাব নেই, ইম্পর্টেন্ট চ্যাপ্টার আরো অনেকগুলি আছে, তো লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে আসলে প্রশ্ন করেন না স্যারেরা সাধারণত। এক্সট্রিমিটি ট্রমা, এক্সট্রিমিটি ট্রমা, আচ্ছা 32 চ্যাপ্টার তো পড়াই ফেলছি আমি, 32, হ্যাঁ হ্যাঁ লাস্ট ক্লাসে 32 থেকেই ছিল, আজকে তো এতটুকু পর্যন্তই। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা জিনিস বলার আছে, অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলে যেহেতু আসছি, আরো দুই তিনটে এসবি আপনাদেরকে পড়ায় দিই। সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড রিলেটেড দুই তিনটে এসবি একটু বলি। হ্যাঁ, যে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড মনে রাখবেন, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের একটা সার্জারি করা হইলো পেশেন্টের, ধরেন যে সবসময় মনে রাখবেন যে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড এটা তো আমাদের একটা মেজর স্যালাইভারি গ্ল্যান্ড, তাই না? কিন্তু এটার যে সিক্রেশনটা, এটা হচ্ছে মিক্সড একটা সিক্রেশন, সেরাস প্লাস মিউকাস, তবে এটার ভিসকোসিটিটা বেশি থাকে, একটু বেশি ঘন সিক্রেশন। এই ঘন সিক্রেশন হওয়ার কারণে কি হয়, সাবমেন্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ডে স্টোন ফরমেশন হয় অনেক বেশি, ক্যালকুলাই হয়। সো দেখা যায় এটা সার্জারি করে বের করতে হয়। এখন ক্যালকুলাইটা কোথায় হয়, ডাকতে হয়, স্বাভাবিক চিপা জায়গায় হয়, ডাকতে। এখন ধরেন আপনি যে সাবমেন্ডিবুলার ডাক্ট এক্সপ্লোর করে ক্যালকুলাইটা বের করে নিয়ে আসলেন, কিন্তু এই ডাক্টের সাথে খুব ইম্পর্টেন্ট একটা নার্ভ পেঁচানো থাকে, এজন্য ডাক্ট এক্সপ্লোর করার ক্ষেত্রে আপনাকে এই নার্ভটা খেয়াল রাখতে হয়। পরীক্ষায় খুব আসে, এই নার্ভটার নাম কি, কেউ কি বলতে পারবেন এটা, যে সাবমেন্ডিবুলার ডাক্টের সাথে কোন নার্ভটা রিলেটেড থাকে? এটা খুব আসে পরীক্ষায়, অনেকেই তো আজকে ক্লাস দেখছেন, কেউ একজন বলেন তো দেখি। এনিওয়ান, কেউ কি বলতে পারবেন? 11 দেখতেছি না। আচ্ছা, লিঙ্গুয়াল নার্ভ, এটা লিখে রাখেন, লিঙ্গুয়াল নার্ভ। ওকে, আচ্ছা, এরপরে হলো যে আরেকটা বলতে পারে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড সার্জারি হচ্ছে। এখন ইনসিশনটা আমাকে দিতে হবে, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের ইনসিশনটা দিতে হবে কোথায়, এই অ্যাঙ্গেল অফ দ্য মেন্ডিবল থেকে আরো 2.5 সেন্টিমিটার নিচে,
কারণ কি, একটা নার্ভ বাঁচাইতে হবে আমার। কোন নার্ভ? মেন্ডিবুলার ব্রাঞ্চ অফ, মার্জিনাল মেন্ডিবুলার ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল নার্ভ, মার্জিনাল মেন্ডিবুলার ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল নার্ভ, এটা বাঁচাতে হবে। ওকে, এই দুইটা জিনিস, দুইটা এক্সট্রা এসবি আজকে পড়াই দিলাম। সো আজকে হচ্ছে এতটুকু। এখন কেউ কি কিছু জানতে চান কি না? কেউ তো কোনো কোয়েশ্চেনও করেন না, বোঝা মুশকিল। আর বাকি স্যালাইভারি গ্ল্যান্ডের অনেক এসবি আছে, পরীক্ষায় ঘুরে ফিরে এগুলি আসে। স্যালাইভারি গ্ল্যান্ডটা পড়ানোর সময় বলে দিবে মেন্টর, সমস্যা নেই। সো ট্রমা মেবি আজকে শেষ। হ্যাঁ, ট্রমা চ্যাপ্টারে আর কোনোটা বাকি নাই আপনাদের। আমি আপনাদেরকে যতটুকু বলেছি এটা হচ্ছে এই চ্যাপ্টারের মাস্ট টু নো। এবং আমি বলবো কি, যে এই পোর্শনটাতে, ট্রমার এই পার্টটাতে ইনপুট কম দিবেন, স্মার্টলি ইনপুট দিবেন, আউটপুট দেখবেন আপনি মোর দেন 90% পাচ্ছেন। এই চ্যাপ্টার গুলো এত ডিপলি করতে যাবেন না, পরীক্ষার জন্য বলতেছি আমি, জানার জন্য না। জানার জন্য পড়েন, কোনো সমস্যা নাই, বাট পরীক্ষার জন্য এই চ্যাপ্টার গুলোতে এত আউটপুট ইনপুট দিবেন না। হ্যাঁ, কারণ এগুলি থেকে, এগুলো একদম লেস ইম্পর্টেন্ট। কিছু কিছু বক্স আছে ইনফিনিটি স্টার, ওগুলো আমি বলে দিয়েছি। এর বাইরে সবচাইতে বেশি আমি যদি বলি যে এফোর্ট দিতে চান, যদি এ টু জেড করে ভালো প্রিপারেশন যদি নিতে চান, আপনি অ্যাবডোমিনাল পোর্শনটাতে, অ্যাবডোমেন পোর্শনটাতে দিবেন, এন্ডোক্রাইনে দিবেন। ওকে, আপনি বেসিক প্রিন্সিপাল অফ সার্জারিতে দিবেন, নিউট্রিশন অ্যানেস্থেসিয়া এই চ্যাপ্টার গুলোতে দিবেন। এগুলি টুটস্থ করে ফেলেন, এ টু জেড করে ফেলেন এগুলি। কারণ প্রশ্ন এগুলি থেকে আসে 99%। 1% এদিক সেদিক দেখবেন নিউরো সার্জারি থেকে আসতেছে, বার্ন থেকে আসতেছে, ট্রমা থেকে একটা দুইটা দিয়ে দিচ্ছে। সো যতটুকু আমি বলেছি এতটুকু আগে দাগিয়ে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। ওকে, কোয়েশ্চেন সলভ করবেন, পরীক্ষা দিবেন, দেখবেন এখানে আরো নতুন এক দুইটা টপিক আপনার পড়া হয়ে গেছে। এটাই। এনিওয়ান, আর কে কেউ কিছু বলতে চান বা জানতে চান? ওকে, আচ্ছা তাহলে এতটুকুই আজকে। ভালো থাকেন সবাই, পড়াশোনা করেন। আর হচ্ছে কোনো প্রবলেম ফেস করলে এই ট্রমা চ্যাপ্টারে, কিংবা নতুন কোনো কিছু করতে চাইলে, কিংবা কোনো আইডিয়া সাজেশন কোনো কিছু চাইলে গ্রুপে বলিয়েন, আমি রেসপন্স করে দিব। ওকে, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।